বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ হরর অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপারেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলেন না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে কিন্তু বেশ লাগে। খুব নির্জন, পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসতবাটি বটে। তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেননি, কেউ বাসও করেননি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়ি ঘর তৈরি করেন। গ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি। অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে কি তার চলে? গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে তার সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশোনা করেছেন তার। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কয়েকদিন খাইয়েওছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললেন, দাদা চা খাবেন, আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তোর মরিনি এখনো, এসো আমাদের বাড়ি এসো। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারাভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি। অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈশ্বিক বুদ্ধি ছিল না সেকালের লোকেদের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি আবার বানায় নাকি? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের যেন শব্দ শোনা গেল। রাধামোহন দেখলেন একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দোয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারেই অন্ধকারে সে কিন্তু বসেনি। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। রাধামোহন বললেন, কি খোকি, ভাত হয়েছে বুঝি?
একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললেন, তোমার নাম কি? মেয়েটি বললেন, লক্ষ্মী। রাধামোহন বললেন, বেশ নাম, পড়ো। মেয়েটি বললে, হুম। রাধামোহন বললেন, গান জানো? মেয়েটি জবাব দিলেন, হুম। রাধামোহন হেসে বললেন, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। রাধামোহন বললেন, ওই একটা গুণ রয়েছে তোমার, তা কি কি রান্না জানো? মেয়েটি বললেন, সব। রাধামোহন বললেন, সব? বাহ, বেশ খুকি তো তুমি, বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললেন, না, বসবো না। রাধামোহন বললেন, কেন, কাজ আছে? মেয়েটি বললেন, না। রাধামোহন বললেন, তবে বসো। মেয়েটি বললে, না, আমি যাই, তুমি খেয়ে এসো। রাধামোহন বললেন, যাচ্ছি। ভাত কি হয়েছে? মেয়েটি বললেন, তোমার খুব খিদে পেয়েছে না, যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বারুজ্যের বাড়িতে খেতে গেলেন। ভৈরব বারুজ্যে বললেন, এসো বাবাজি এসো, রান্না তো হয়ে এলো প্রায়। রাধামোহন বললেন, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্যচারণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহ নববধূরূপে প্রথমে এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি কেঁদে বসে আছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে যেন সব পূর্বপুরুষেরা এসে অনুযোগ করেন। কেন কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরের দিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল। সে ভাবে, রাত্রে বারান্দাতে বসেছি, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললেন, ও খুকি। মেয়েটি বললেন, হুম। রাধামোহন বললেন, ভাত হয়েছে নাকি? মেয়েটি বললেন, আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। রাধামোহন বললেন, সত্যি? তবে তো আজ একটা ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি আবার ফিস্ট বুঝতে পারলে না? ভোজ, ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললেন, তা তোমার মামাবাড়ি কোথায় খুকি? মেয়েটি বললেন, ভুলে গিয়েছি। রাধামোহন বললেন, ভুলে গিয়েছি কীরকম, সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে, না। রাধামোহন হাসি পেলে খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আর বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললেন, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। রাধামোহন বললেন, তোমার তাই ইচ্ছা খুকি? খুকি বললেন, খুব, আমি তো তাই চাই। রাধামোহন বললেন, কেন? খুকি বললেন, কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহন আশ্চর্য হলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি? মেয়েটি বললেন, না, লাগে না। তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে,
তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। রাধামোহন বললে, না না, এমন আর বেশি রাত কি। মেয়েটি বললেন, তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। রাধামোহন বললেন, তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর শোনা মাত্র গেল, কোনো উত্তর কিন্তু এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললেন, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। রাধামোহন বললেন, হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বললে, আমি জানি যে, যাও তুমি। রাধামোহন বললেন, দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলল, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বললে, এসো 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 বাবাজি, এই তোমার ডাকতেই পাঠাচ্ছিলাম। আজ একটু বেশ রাত্রি হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না, আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে। সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি। তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বললে, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো, পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়িরই ছেলে। পরদিনও আবার কিন্তু খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বলল, আমার কথা? রাধামোহন বললে, সত্যি তোমারই কথা। খুকি ছেলে মানুষইভাবে ঘাড় দুলিয়ে বললে, কেন? আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে, খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাটির বাজার থেকে। ইসলামকাটির সন্দেশ এই অঞ্চলে কিন্তু বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বললেন, না, তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বললে, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না। ও জানে, ওর মৃদু হাসির মধ্য দিয়ে সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা আর থাকে? খুকি আবদারের সুরে বললে, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন যেন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারে, সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই ভৈরব বাড়ুজ্যে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? খুকি বললেন, বারে, যখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা কি ভালো লাগে। রাধামোহন বললেন, শহরে যাবে? চলো আমার সঙ্গে চলো। খুকি বললে, আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। রাধামোহন বললে, বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার। খুকি বললেন, হকগে, আমার তাতে কি, তুমি আবার আসবে বলো। রাধামোহন বললেন, আসবো নিশ্চয়ই, কেন আসবো না। খুকি বললেন, এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো।
আচ্ছা আসি আজ, তুমি তো মঙ্গলবার যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবার সে যাবে বলেছিল ভৈরব বারুজ্যকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে নাকি? তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে সে গ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বারুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলেন না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললেন, বাবাজি, কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা তো তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বললেন, আপনার খুকিটিকে একবার ডেকে দিন তো। বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বারুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এর দিদি? ভৈরব বারুজ্যে বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখোনি? তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? না, আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে কিন্তু না, আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সের। 2 ঘর তো মোট ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহন হঠাৎ মনে পড়ে গেল এবং বললেন, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? ওই ও নামের মেয়ে এ গ্রামেই নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটিকে, সে তো আর ভুল হবে না। হ্যাঁ কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? গ্রাম থেকে ফেরবার 2 বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলতেই দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েও হয়নি। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা যেন কতকটা অপমানেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল। সে আর 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোট গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়তে বললে, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। Black Invention. বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরি শুনুন স্পটিফাইতেও। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত অশরীরী।
নানান রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্ত পানসে গাছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গেঁয়ো ভূত, সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ও সব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারলেন না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়স তার। তান্ত্রিক সাধনা করেন, ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় বার করে দেন। কোনো রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন। পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে শ্রদ্ধা করে, অনেকে আবার ওনার সামনে ধূমপান করেন না। শরৎবাবু ঢুকেই বললেন, এই যে কি হচ্ছে আজ, এই যে বাদলা নেমেছে। শ্যামাপদ মুক্তার বললেন, আসুন আসুন চক্রবর্তী মশাই, আমাদের ভূতের গল্প হচ্ছে আজ বাদলার দিনে, তবে তেমন জমছে না। আপনার তো কথাটা কেড়ে নিয়ে শরৎ চক্রবর্তী মশাই বলে উঠলেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমি জানি নে, আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা বেশ অবাক হয়ে গেলাম। স্বর্গমর্ত যেন এক সূত্রে গাথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বলে উঠলেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে। আমার পরিবারবর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে দেখাশোনা না করে কি করে আবার সবাইকে নিয়ে যাই। বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেকটা দূরে, ছোট লাইনে যেতে হয়। পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলো হলদিয়া। ছোট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। যে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজ্জে, বাড়ি নদিয়া জেলা। বেশ ফর্সা, লম্বা, দোহরা চেহারা। আমায় খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন বলে ভরসাও দিলেন। তৃতীয় দিন সকালে আমায় তিনি বলে উঠলেন, আপনাকে একটা কথা বলি। আমি বললাম, কি? তিনি বললেন, আপনার এখানে এখন আসাটা খুব ভুল হয়েছে। আমি বললাম, কেন বলুন তো? তিনি বললেন, আপনি জানেন না এ দেশের ব্যাপারে কিছু। আমি বললাম, না, জানি না, কিন্তু কি ব্যাপার? তিনি বললেন, এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা। 2-1 বার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা যাবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। এইরকম এদেশের কাণ্ড। আমি বললাম, তবে আপনারা আছেন কি করে? তিনি বলে উঠলেন, সে কথা আর বলে লাভ নেই, ইচ্ছে করে নেই, আছি পড়ে পেটের দায়। চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায়, খাবোটাই বা কি? আমার 2টো মেয়ে পরপর মারা গিয়েছে এই ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলি পেলাম না। কি করি বলুন শরৎবাবু? আমি বললাম, তবে তো তিনি বলে উঠলেন, একটু সাবধানে থাকলেই হবে। জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। আমি বলে উঠলাম, ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? তিনি বললেন, ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। আমি এরকম 2টো কেস দেখেছি, 2টোই মারা গেল। শুনে মনে ভয় হলো, কিন্তু সাবধান হই বা কি করব? বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে। যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাজার দোকানে, মদের দোকানে তদারক করে বেরোতে লাগলাম। খুব ভালোই লাগছিল। বর্ষার সবুজ অভিযানে শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফোটে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল। মিশ্রির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে। তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বড় দেখা যেত না। ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা হয়েছে।
কাঠের মেঝে, বেশ শুকনো খটখটে। ঘরটা বেশ বড়, আলো হাওয়া বেশ আসে। মনের ভয় ক্রমে কেটে গেল। তখন মনে ভাবি, রেবতীবাবুর ওটা কিন্তু বলাটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে? কেন করলেন ওটা রেবতীবাবু? অন্য কোনো মতলব ছিল নাকি? 7-5 ভেবে বসি। এখানে আমার এক ব্রাহ্মণ আড়দালি জুটল, নাম দিগম্বর পাণ্ডে। লোকটা অনেক দিন সেখানে আছে। রান্না করতো খুব ভালো। সে হাট বাজার রান্নাবান্না সবই করত, কোনো অসুবিধা ছিল না। মাস 2 পরে সেবার বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগাড়ি তদারকে গেলাম। সেখানে একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ ট্রি এস্টেট। পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমরা গরুর গাড়ি বয়ে বাজারে গিয়ে থামলাম। বেলা তখন 10টা। 2টি মারোয়ারি মহাজনের গদি আছে। তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে। দেবেন সামন্ত বললেন, মেদিনীপুরের একজন ব্যবসায়ী কঠোর কারোবার আছে। গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই, অর্থাৎ শশী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীরটা কেমন যেন খারাপ হলো, মাথাটা বেশ ধরে। দেবেন সামন্তকে বলতে সে একটি হোমিওপ্যাথিক ওষুধ দিল, বললে এতেই সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? তিনি বললেন, খুব। আমি বললাম, মানুষ মরে? তিনি বললেন, তা মন্দ মরে না। আমি বললাম, আপনারা ভয় পান না? তারা বললেন, আমরা অনেক দিন আছি, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাজার হিসেব চেক করতে করতে আর যেন বুঝতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছালাম তখন বেলা বয়ে গিয়েছে। আমার তখন খুব জ্বর। পথেই যেন শরীর কাঁপন দিয়ে জ্বর আসছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন। ডাক্তার ডাকা হলো, ওষুধ ও ইঞ্জেকশনও চলল। 3 দিনের মধ্যে জ্বরটা আমার ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বললে, ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল, ও অমন কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালাম। আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়ার পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি। হঠাৎ আবার জ্বরটা এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আরদালি দিগম্বর পাড়েকে বললাম, জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘোর কাটালো। রেবতীবাবু এবং থানার দারোগাবাবু দুবেলাই আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতেন। 3 দিন পরে জ্বর কমে গেল। ক্রমে বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগাড়ি কেস দেখতে গিয়েছি। আবার হঠাৎ করে জ্বরটা এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখনকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতো চলে যায়। সুতরাং প্রথম জ্বর এলে আমার যেরকম ভয়, এখন গা শোয়ার দারুণ সে ভয় একেবারেই নেই। আরদালিকে ডেকে বলে দিলাম, আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্যরকম হলো। অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না। দিন 2 পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে 5-6 দিন লেগে গেল। দিন 2 পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দারোগাবাবু দেখা করতে এলেন। আরদালিকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝেছিলাম তারা চা খাননি, ব্ল্যাক ওয়াটারটাকে ছোঁয়াচে বলে ভাবে। তাই দারোগাবাবু বললেন, শরৎবাবু একটা কথা বলি। আমি বললাম, বলুন। তিনি বললেন, আপনি এখান থেকে চলে যান। আমি বললাম, কেন বলুন তো? তিনি বললেন, ডাক্তারবাবুর তাই মত। আমি বললাম, আমাকে তো কিছু বলেননি। দারোগাবাবু ইতস্তত করে বললেন, আপনাকে বলেননি, আমাদের বলেছেন। আপনাকে বলবার জন্য কিনা, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ। মানে? আমি তো সেরে গিয়েছি। তিনি বললেন, ও সারা বড় কঠিন শরৎবাবু। আমি বললাম, বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাবো কি করে?
রক্ষিয়া ঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখিনি। তিনি বলেন, কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করেছি চা বাগান থেকে, কুলি পাঠাবো, পুলিশের একজন লোক সাথী থাকবে, আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। আমি বললাম বেশ। আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি, কিন্তু সে কথা ক্রমে বলছি। আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে, গা হাত মুছবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম। আরও একটু বেলা হলো, দুটি ভাতও খেলাম। বেলা 12টা পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমরা বললাম, গল্পটা শেষ করুন। তিনি বললেন, চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। নিতাই উকিল বললেন, একই কথা। আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কোনো আপনার অসুখ খারাপ বললেন। অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কিরকম সেবা? এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন। আসলে সারেইনি। তিনি বললেন, তবে পথ্য দিয়েছিলেন কোন ডাক্তার? শরৎবাবু বললেন, এ কথার জবাব আমি দিতে পারবো না, ওকে জিজ্ঞাসা করিনি। তবে যেমন ঘটেছিল সেই রকমই বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি। কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না তো মশাই। এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার বলি গল্প। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা 12টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু এবং দারোগাবাবু। আমি এবং আরদালি জিনিসপত্র গোছাচ্ছি। ঠিক এমন সময় আমার আবার জ্বর এলো, ভীষণ কম্প জ্বর। আর আমি বসতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছুই জানি না। আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আবার আমার জ্ঞান হলো, তখন দুটো জিনিসই আমার চোখে পড়ল। প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডালের পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকারে রেলের কামরা কেন? অন্য লোকেই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে তো আদৌ উঠিনি। জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরেই যদি হয়, আরদালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালেনি। আমি কোথায়? তৃষ্ণা পেয়েছিল, ডাকতে গেলাম ওকে। গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই ঠিক তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরের কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কে ওখানে? কে বাইরে? এই দেখুন, এতদিন পরে মনে পড়েও আমার গাখানা কেমন যেন শিউরে উঠল। দেখলাম কি জানেন? একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে। দুবার আমার সামনের দরজা ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি। আজ রাত্রে গন্ডির মধ্যে কেউ আসতে পারবে না, তুই ঘুমো। অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম। তারপর সে ঘুরে গেল ওদিকে। আমার আর জ্ঞান রইল না। ঘুমিয়ে পড়লাম কি আদৌ? এরপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলে দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়সে 18 বছরের বেশি হবে বলে আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম,
মেয়েটি যেন খুব ঘেমেছে, ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, ঘুমিয়ে পড়। শেষবার যখন ও ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম। ওর কথাটা ঠিক শুনতে শুনতেই ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল। জানালার বাইরে তার গায়ে জ্যোৎস্না পড়েছে। এইখানে আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীরটা বড় দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো। তখন দেখি দিগম্বর পাড়ে আর্দালি সন্তপ্রণে পা টিপে এসে ঘরের মধ্যে উকি দিচ্ছে। আমি ডাকতেই যেন সে চমকে উঠল, কোনো উত্তর দিল না। কিন্তু আমি বললাম, রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে, তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন, কেমন আছেন শরৎবাবু? আমি বললাম, ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে। এর দিন 2 পরেই আমি সম্পূর্ণ নীরোগ হয়ে উঠলাম, পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সে ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু বলেছিল রাত কাটাবে না, এমনকি নাকি সকালে আমার সৎকারের জন্য কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এসব বন্দোবস্ত ঠিক করা হয়ে গিয়েছিল। সেকালে লোক পাঠিয়ে আমাকে পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন। দারোগাবাবু তাও ঠিক করে রেখেছিলেন। অথচ নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যায় পাশে সারা রাত বসেছিল, কে আমার ঘাড়ের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে। সবই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল, এসব প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরের স্বপ্ন দেখেছি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিলাম আমার মুমূর্ষ মন। সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা, মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে। শরৎ চক্রবর্তী চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল ছকছক করছে। উকিল নিতাইপদ রাহা বললেন, সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করছিল, প্রায় 2 বছর। নিতাইবাবু বললেন, এইভাবে একা ছিলেন বাসায়? শরৎবাবু বললেন, আমি আর দিগম্বর, আর কেউ না। নিতাইবাবু বললেন, আর কোনোদিন কিছু দেখেছিলেন? শরৎবাবু বললেন, না। নিতাইবাবু বললেন, আর অসুখে ভুগেছিলেন? শরৎবাবু বললেন, না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার। জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছের ডালের পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিল আর বেশি কথা বলেনি। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি হাতে দিয়ে। Black Invention. বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য।
Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত ভূত। কি বাদামি হতো শ্রীশ পারমাণিকের বাগানে। রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে, তাও আবার দিনের বেলাতেই। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্য আমরা বলি তুততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে, একজন হলো হরিলাল চক্রবর্তী। স্কুলের পাশে এর একটা হাড়ির দোকান আছে, তাই এর নাম হাড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমাতেন। আমরা নিজেদের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না। টিফিনের মানে হচ্ছে ছুটি, মাস্টার মশাইদের ঘুমাবার ছুটি। সেদিনও কিন্তু ঠিক এমনটাই হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেকটাই দূরে। আমরা মাতলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পরে এসেও দেখি এখনও হাড়ি বেচা মাস্টারেরা নাক ডাকছে। নারায়ণ বলে উঠল, ওরে চুপ চুপ চেঁচাসনি, চল ততক্ষণ পারমাণিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলের সবাই মত দিল। আমি বললাম, বাদাম পাড়া আবার সোজা কথা নাকি? হ্যাঁ, তলায় কত পড়ে থাকে এ সময়। তাহলে চল দেখি। এইবার আমরা সবাই মিলে পারমাণিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ি পথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় কিন্তু হয়নি। ফল আরও, যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না। যাও বা পাওয়া গেল, ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার মতো ধৈর্য আবার আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমরা ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। কিন্তু খসখসে শব্দ, শুকনো পাতার ওপর দিয়ে মনে হলো যেন শেয়াল চলে যাচ্ছে। কুলো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু ঘেরে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? হয়তো শ্যামাও হতে পারত, কালোও হতে পারত। নিবারণ হতেই বা আপত্তি কী ছিল? একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন, আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের টিপ টিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুড়ি ঠেসে দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উকি মেরে দেখলাম, হ্যাঁ, ঠিক বড় বাঘদিনী বটে। সর্বনাশ, সে তো মরে গিয়েছে। 12 বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায়। অশোকতলার মাঠে একখানা দোচলা কুড়ো ঘরে সে থাকতো, কেউ ছিল না তার। পালমশাইয়ের বাড়ি ঝিঘিরি করতো, অনেক দিন থাকতো। তারপর তার জ্বর হয়, এই পর্যন্তই জানি। অনেক দিন তাকে আর দেখা যায় না, মাস 2 আগের কথা।
একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাউরের ধারে বাঁশবনে। শিয়াল কুকুর তাকে খেয়েছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, 12 বাঘ দিনের মতো। সকলে বললে জ্বরের ঘোরে বাউরে জল তুলতে গিয়ে বড় গিয়েছে। সেই 12 বাঘ দিনই আমরা গাছের গুড়ি ঠেসে দিয়ে দিব্যি বসে। আমি একটু ছুটে বন বাগান ভেঙে দিলাম, ছুটে পাকা রাস্তার দিকে চলে গেলাম। যখন বাদামতলার ধারে মধ্যে এসে পৌঁছালাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বললে, কী হয়েছে রে, অমন করছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? দূর। 12 বাঘ দিনই বসে আছে ঝোপের মধ্যে আমরা তলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে। আমি দেখলাম। সে কি রে, তা কখনো হয় নাকি? আরে আমি নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট 12 বাঘ দিনই। দূরে চল, দেখি কেমন। তোর যত সব মিথ্যা মিথ্যা কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই কল বললে, না ভাই, ওর কথায় বিশ্বাস কর। অত দূরে গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণে মাস্টারদের ঘুম ভেঙেছে। হাড়ি বেচা মাস্টার বেতের বহরের জানোস তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোরা যা, ওসব মিথ্যা কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল। হাড়ি বেচা মাস্টারের বেতর বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চলল। আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো হাড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙলো, কিন্তু সে কথা বলে কে? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি। এগিয়ে গেলাম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে 12 বাঘ দিনই, ওদিকে হাড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে। তা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। এইসব পারমাণিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ করে ফুটে উঠল। তিনি বললেন, ভূত? ভূত কি করে? আগে ভূত, সে যারা। বুঝলাম, বাদর। কোথায় ভূত? কীরকম ভূত? সবিস্তরে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে। আমায় কীরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল, সে বললেও কথা। হাড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। তিনি বলে উঠলেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এখনই ভূত দেখে এসেছে সব পারমাণিকের বাগানে। সর্বপারমাণবিক কে? আরে ওই শ্রীশ পারমাণিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তরে। রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জল পড়া, তেল পড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, ও তা কিচ্ছু হবে না, অপঘাত মৃত্যু গতি হয়নি। হাড়ি বেচা মাস্টার আবার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেসে দিয়ে? তাতে কি, তা থাকবে না? ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব ইয়ে। আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলে। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ, যত সব ইয়ে। ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কি না? ওরা হলো কি বলে অশরীরী, মনে ওদের শরীর নাই। ওরা মানে বিশেষ অবস্থায়। হাড়ি বেচা মাস্টার বললেন, চলুন না দেখে আসি গিয়ে কী রকম কাণ্ডটা, ও যেতে দোষ কি? আমরা সকলে তো এই চাই, এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হবে। এখন সেদিকে আমাদের ঝোঁকটা আবার একটু বেশি। যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমাদের পেছনে। সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্যে চোখ পড়ল তা কখনো ভুলব না।
এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপঝোপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছালাম। যা দেখলাম তা অবিকল এই, আমড়া গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধ ভাট্টাক জল, একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে, পাশে কত টাটকা কত কিছুদিন আগেকার খাবার দাবার, একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতার ছিবড়ে শুকনো পড়ে আছে। ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বারো বাগাদিনী মরে পড়ে আছে, খানিকটা আগেই মারা গিয়েছে। এই সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বারো বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তরটা আবার কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বললে ভূতে পেয়েছিল। কিন্তু বারো বাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিকের মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে এ জঙ্গলে, জানতই বা কে? বারো বাগদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পড়ে চলে গেল। Black Invention.